নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ রবিবারের সকালে আপনাদের গল্পের সন্ধ্যা চ্যানেলে স্বাগত জানাই। চ্যানেলের আজকের নিবেদন প্রবাদ প্রতিম সাহিত্যিক রাজশেখর বসুর গল্প অবলম্বনে লম্বকর্ণ অন্তিম পর্ব। লম্বকর্ণ গল্পটির প্রথম পর্বে আপনারা শুনেছেন রায়বাহাদুর বংশলোচন ব্যানার্জি বেলেঘাটা খালের ধারে একটি অজাতশত্রু কুচকুচে কালো রঙের পাঁঠা দেখতে পান। অনিচ্ছা সত্ত্বেও পাঁঠাটিকে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু সেই সময় তার গৃহিণীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। অনেক ঝামেলার পর কেরোসিন ব্যান্ডে লাটুবাবুকে তিনি শর্ত সাপেক্ষে পাঁঠাটি দান করেন এবং সবাই ভাবে এইবার পাঁঠাটির সঠিক গতি হয়েছে। এরপর কি হলো শুনুন আজকের পর্বে। শুরু হচ্ছে আজকের গল্প লম্বকর্ণ অন্তিম পর্ব। সন্ধ্যার আড্ডা বসিয়াছে, আজও বাঘের গল্প চলিতেছে। চাটুজ্জে মহাশয় বলিতেছেন, সেটা তোমাদের ভুল ধারণা। বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের। আরশোলা হতে যেমন কাঁচপোকা। আজই তোমরা ডারউইন শিখেছ, আমাদের ওসব ছেলেবেলা থেকেই জানা আছে। আমাদের রায়বাহাদুর ছাগলটা বিদেয় করে খুব ভালো কাজ করেছেন। কেটে খেয়ে ফেলতেন তো কথাই ছিল না, কিন্তু বাড়িতে রেখে বাড়তে দেওয়া বংশলোচন একখানি নতুন গীতা লইয়া নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করিতেছেন। নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়, অর্থাৎ কিনা আত্মা একবার হইয়া আর যে হইবে না তা নয়। অজ নিত্য, অজ কিনা ছাগলং, ছাগলটা যখন বিদায় হইয়াছে তখন আজ সন্ধি স্থাপনা হইলেও হইতে পারে। বিনোদ বংশলোচনকে বলিলেন, হে কৌন্তেয়, তুমি শ্রী ভগবানকে একটু থামিয়ে রেখে একবার চাটুজ্জে মহাশয়ের কথাটা শোনো, মনে বল পাবে। উদয় বলল, আমি সেবার যখন সিমলে যাই। মিছে কথা বলিস নি উদো, তোর দৌড় আমার জানা আছে, লিলুয়া অবধি। বাহ, আমার দাদা শ্বশুর যে সিমলে থাকতেন, বউ তো সেখানেই বড় হয়, তাই তো রং অত। খবরদার উদো, যা বলছিলাম শোনো। আমাদের মজিলপুরে চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ভুটে। বেটা খেয়ে খেয়ে হলো ইয়া লাশ, ইয়া সিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি, পাঁঠার কালিয়া এইসব। আচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস খাচ্ছে। বললুম, দেখছ কি চরণ, এক্ষুনি ছাগলটাকে বিদায় করো, কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তার পরদিন থেকে ভুটে নিরুদ্দেশ, খোঁজ খোঁজ কোথায় গেল। 1 বছর পরে মশাই সেই ছাগল সুন্দরবনে পাওয়া গেল। শিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ, আর তার ওপর দেখা দিয়েছে মশাই আঁজি আঁজি ডোরা ডোরা। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে বললে হালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটুবাবু আয়ে হ্যাঁ। সপারিশ্বর লাটুবাবু প্রবেশ করিলেন, লম্বকর্ণ সঙ্গে আছে। বিনোদ বলিলেন, কি ব্যান্ডমাস্টার, আবার কি মনে করে? লাটুবাবুর আর সে লাবণ্য নেই, চুল উস্কো খুস্কো, চোখ বসিয়া গিয়াছে, জামা ছিঁড়িয়া গিয়াছে। সজল নয়নে হাউমাউ করিয়া বলিলেন, সর্বনাশ হয়েছে মশাই, ধনে প্রাণে মেরেছে। ও হো হো হো। নরহরি বলিলেন, আহ, কি করো লাটুবাবু, একটু স্থির হও। হুজুর যখন রয়েছেন তখন একটা বিহিত করবেনই। বংশলোচন ভীত হইয়া বলিলেন, কি হয়েছে, ব্যাপার কি? মশাই, ওই পাঁঠাটা। চাটুজ্জে বলিলেন, হ্যাঁ, বলেছিলুম কি না। ঢোলের চামড়া কেটেছে, বেলা তাঁত খেয়েছে, হারমোনিয়ার চাবি সমস্ত চিবিয়েছে, আর আর আমার পাঞ্জাবির পকেট কেটে 90 টাকার লোট ও গিলে ফেলেছে। পাঁঠা নয় হুজুর, সাক্ষাৎ শয়তান, সর্বস্ব গেছে। লাটুর প্রাণটি কেবল আপনার ভরসায় এখনো ধুকপুক করছে। ফ্যাসাদে ফেললে দেখছি। দোহাই হুজুর, লাটুর দশাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায়। বংশলোচন ভাবিয়া বলিলেন, একটা জোলাপ দিলে হয় না? লাটুবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, মশাই, এই কি আপনার বিবেচনা হলো? মরছি টাকার শোকে,
আর আপনি বলছেন জোলাপ খেতে? আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলছি। হায় হায় হুজুর, এখনো ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোট তো লোট, বেলার তাঁত, ঢোলের চামড়া, হারমোনিয়ার চাবি, মাই স্টিলের কত্তাল। লাটুবাবুর মাথাটি কেবল আস্ত রেখেছে। যা হবার তা হয়েছে। এখন বিনোদ, তুমি একটা খেসারত ঠিক করে দাও, বেচারার লোকসান যাতে না হয়, আমার উপর বেশি জুলুমও না হয়। ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে। অনেক দরদস্তুরের পর 100 টাকায় রফা হইল। বংশলোচন বেশি কষাকষি করিতে দিলেন না। লাটুবাবুর দল টাকা লইয়া চলিয়া গেল। লম্বকর্ণ ফিরিয়াছে শুনিয়া টেপি ছুটিয়া আসিল। বিনোদ বলিলেন, ও টেপুরানি, শিগগির গিয়ে তোমার মাকে বলো কাল আমরা এখানে খাবো, লুচি, পোলাও, মাংস। বাবা আর মাংস খায় না। বলো কি? হ্যাঁ হে বংশু, প্রেমটা 1 পাঁঠা থেকে 20 পাঁঠায় পৌঁছেছে নাকি? আচ্ছা, তুমি না খাও, আমরা আছি। যাও তো টেপু, মাকে বলো সব জোগাড় করতে। সে এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। বংশোষণ ধমক দিয়ে বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই, তুই সব জানিস। যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। বারে, আমি বুঝি টের পাই না? তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরও 200 টাকা চাই। তোমাকে বলে না কেন? থাম থাম, বকিসনি। হে রায়বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, অনেক কথা ফাঁস করে দেবে। অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো। আরে একদিনে তো সব মিটে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বেটা ঘর বেঁধে বিভীষণ, তোমারই বা অত মায়া কেন? খেতে না পারো বিদেয় করে দাও, জলে বাস করো, কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, দেখি কাল যা হয় করা যাবে। এ রাত্রিও বংশলোচন বৈঠকখানে বিরহ সহনে যাপন করিলেন। ছাগলটা আস্তাবলে বাঁধা ছিল, উপদ্রব করিবার সুবিধা পায় নাই। পরদিন বৈকাল 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইয়া একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন কেহ তাকে লক্ষ্য করিতেছে কিনা। গৃহিণী ও ছেলেমেয়েরা উপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত। চুকন্দর সিং তার ঘরে বসিয়া আটা সারিতেছে। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্প করিতেছে। বংশলোচন দড়ি হাতে করিয়া ছাগল লইয়া আস্তে আস্তে বাহির হইলেন। পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয় সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়া গলি ঘুঁজির ভিতর দিয়া চলিলেন। পথে 1 ঠোঙা জিলিপি কিনিয়া পকেটে রাখিলেন। ক্রমে লোকালয় হইতে দূরে আসিয়া জনশূন্য খাল ধারে পৌঁছিলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দিবেন। যেখানে পাইয়াছিলেন আবার এইখানেই ছাড়িয়া দিবেন। যা থাকে তার কপালে। যথাস্থানে আসিয়া বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খাইতে দিলেন। পকেট হইতে 1 টুকরো কাগজ বাহির করিয়া তাহাতে লিখিলেন, এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়াইয়া পাইয়াছিলাম, প্রতিপালন করিতে না পারায় আবার সেইখানেই ছাড়িয়া দিলাম। আল্লাহ, কালী, যিশুর দিব্য, ইহাকে কেহ মারিবেন না। লেখার পর কাগজ ভাঁজ করিয়া ছোট টিনের কৌটায় ভরিয়া লম্বকর্ণের গলায় ভালো করিয়া বাঁধিয়া দিলেন। তারপর বংশলোচন শেষবার ছাগলের গায়ে হাত বুলাইয়া আস্তে আস্তে সরিয়া পড়িলেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত। দূরে আসিয়া বংশলোচন বারবার পিছু ফিরিয়া দেখিতে লাগিলেন। লম্বকর্ণ আহার শেষ করিয়া এদিক ওদিক চাহিতেছে, যদি তাহাকে দেখিয়া ফেলে এখনই পশ্চাৎধাপন করিবে। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন জোরে জোরে চড়িতে লাগিলেন। আর পারা যায় না, হাঁপ ধরিতেছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বংশলোচন বসিয়া পড়িলেন। লম্বকর্ণকে দেখা যায় না, এইবার তাহার মুক্তি। আর কিছুদিন দেরি হইলে জড়ভরতের অবস্থা হইত। এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়া তিনি নাকাল হইয়াছেন। গৃহিণী তাহার উপর মর্মান্তিক রুষ্ট। আত্মীয় স্বজন তাহাকে খাইবার জন্য হাঁ করিয়া আছে। তিনি একা কাহাতক সামলাইবেন। হায় রে সত্যযুগ, যখন শিবি রাজা শরণাগত কপতের জন্য প্রাণ দিতে গিয়াছিলেন, মহিষীর ক্রোধ, সভাসদ বর্গের বেয়াদপি কিছুই তাহাকে ভোগ করিতে হয় নাই। আকাশে কে ঢ্যাঁড়া পিটে দিছে?
বংশলোচন চমকিত হইয়া উপরে চাহিয়া দেখিলেন অন্তরিক্ষের গম্বুজে এক পোঁচ সীসা রঙের অস্তর মাখিয়া দিয়াছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালাইয়া পলাইতেছে। সমস্ত চুপ, গাছের পাতাটি নড়িতেছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হইয়া গিয়াছে। বংশলোচন উঠিলেন, কিন্তু আবার বসিয়া পড়িলেন। জোরে হাঁটার ফলে তার বুক ধড়ফড় করিতেছিল। সহসা আকাশ চিড় খাইয়া ফাটিয়া গেল। এক ঝলক বিদ্যুৎ, কড়কড় কড়াত, ফাটা আকাশ আবার বেমালুম জুড়িয়া গেল। ঈশানকোণ হইতে একটা ঝাপসা পর্দা তাড়া করিয়া আসিতেছে। তাহার পিছনে যা কিছু সমস্ত মুছিয়া গিয়াছে। সামনেও আর দেরি নাই। ওই এলো, ওই এলো। গাছপালা শিহরিয়া উঠিল। লম্বা লম্বা তাল গাছগুলি প্রবল বেগে মাথা নাড়িয়া আপত্তি জানাইল। কাকের দল আর্তনাদ করিয়া উড়িবার চেষ্টা করিল, কিন্তু ঝাপটা খাইয়া আবার গাছের ডাল আঁকড়াইয়া ধরিল। প্রচণ্ড ঝড়, প্রচণ্ডতর বৃষ্টি যেন এই নগণ্য উইঢিপি এই ক্ষুদ্র কলিকাতা শহরকে ডুবাইবার জন্য স্বর্গে ৩৩ কোটি দেবতা সার বাঁধিয়া বড় বড় ভৃঙ্গার হইতে তোড়ে জল ঝাড়িতেছেন। মোটা নীরের জলধারা, তাহার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা, সমস্ত শূন্য ভরাট হইয়া গিয়াছে। মান, ইজ্জত, কাপড় চোপড় সবই গিয়াছে। এখন প্রাণটা রক্ষা পাইলে হয়। হারে হতভাগা ছাগল, কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলিয়া গেল। সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত ২০ কোটি ভোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটা নারিকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করিল। রাশি রাশি সরিষার ফুল, জগৎ লুপ্ত, তুমি নাই, আমি নাই। বংশলোচন সংজ্ঞা হারাইয়াছেন। বৃষ্টি থামিয়াছে, কিন্তু এখনো শো শো হাওয়া করিয়া হাওয়া বইতেছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলিয়া দেবতারা ২-৪টা মিটমিটে তারা লণ্ঠন লইয়া নিচের অবস্থা তদারক করিতেছেন। বংশলোচন কর্দম শয্যায় শুইয়া ধীরে ধীরে সংজ্ঞা লাভ করিলেন। তিনি কে? রায়বাহাদুর? কোথায়? খালের নিকট ও কিসের শব্দ? সোনা ব্যাং? তার নষ্ট স্মৃতি ফিরিয়া আসিয়াছে। ছাগলটা? মানুষের স্বর কানে আসিতেছে, কে থেকে ডাকিতেছে। মামা, জামাইবাবু, বংশু আছো? হুজুর। অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া আছে। জনকতক লোক লণ্ঠন লইয়া ইতস্তত ঘুরিতেছে এবং তাকে ডাকিতেছে। একটা পরিচিত নারী কণ্ঠে ক্রন্দনধ্বনি উঠিল। রায়বাহাদুর চাঙ্গা হইয়া বলিলেন, এই যে আমি এখানে আছি, ভয় নেই। আজ আর দোতলায় উঠে কাজ নেই। ওঝি, এই বৈঠকখানার ঘরেই বড় করে বিছানা করে দে তো। আর দেখ, আমার বালিশটাও দিয়ে যা। চাটুর জমিন সে নড়ে না। ও কি, সে হবে না। এই গরম গুলুচি কখানায় তোমাকে খেতেই হবে। মাথা খাও। তোমার সেই বোতলটা কি আছে, তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেবো নাকি? বংশলোচন লাফাইয়া উঠিয়া বলিলেন, ওটা আবার এসেছে? নিয়ে আয় তো লাঠিটা। আহা, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাইতেই তো তোমায় ফিরে পেলুন। ও হরি মধুসূদন। লম্বাকর্ণ বাড়িতেই রহিয়া গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল। ক্রমে তাহার আধার দাড়ি গজাইল। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না। তিনি এখন ইলেকশন লইয়া ব্যস্ত। মানিনী লম্বকর্ণের সিং কেমিক্যাল সোনা দিয়ে বাঁধাইয়া দিয়াছেন। তাহার জন্য সাবান ও ফিনাইল ব্যবস্থা হইয়াছে, কিন্তু বিশেষ ফল হয় নাই। লোকে দূর হইতে তাহাকে বিদ্রুপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সমস্ত শুনিয়া যায়। নিতান্ত বাড়াবাড়ি করিলে বলে, বাবা, অর্থাৎ যত ইচ্ছায় বকিয়া যাও, আমিও সব গ্রাহ্য করি না। এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্যিক রাজশেখর বসুর অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গরসাত্মক গল্প লম্বকর্ণ অন্তিম পর্ব। আমাদের চ্যানেলের গল্পগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়। আগামী রবিবার আবার আমরা হাজির হব আরেকটি নতুন দুর্দান্ত গল্প নিয়ে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পের সন্ধ্যা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।